নমস্কার, আমি প্রিয়াংশু। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনারা শুনবেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা ভূত ভবিষ্যৎ। গল্পটি আমরা নিয়েছি কালো ঘুড়ি উপন্যাসটি থেকে। গল্প পাঠে রয়েছে দেবাঙ্গন এবং গল্পের সূত্রধার আমি প্রিয়াংশু। ভাঙা থামের গায়ে হেলান দিয়ে চিন্তাক্লিষ্ট মুখে বসেছিলেন মহাকাশ বিজ্ঞানী গণপতি মজুমদার। এই জায়গাটা ছায়াময় হলেও প্রাচীরের বাইরে যতদূর চোখ যায় বসেকে রোদে পুড়ছে ধুধু মাঠ। কোথাও কোনো বাড়িঘর নেই, গাছপালাও তেমন নেই, শুধু এই প্রায় ধসে যাওয়া প্রকাণ্ড বাড়ির পেছনের বাঁশবাগানটা ছাড়া। ওই বাঁশবাগানেই তো আজ সেই লোকটার এসে নামার কথা। তাকে কি ঠিক লোক বলা যাবে তা জানা নেই গণপতিবাবুর। তিনি তাকে চোখে দেখেননি, শুধু কণ্ঠস্বর শুনেছেন যন্ত্রের মাধ্যমে। একটু ঋণী ঋণী হলেও সে কণ্ঠস্বর মানুষেরই মতো। 3 মাস আগে প্রথম যেদিন তার সঙ্গে রেডিও মারফত গণপতিবাবুর প্রথম পরিচয় হয়, সেদিন সে বলেছিল, আপনি আমাকে বলতে পারেন ভবিষ্যতের মানুষ। আপনাদের থেকে বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদিতে কয়েক হাজার বছর এগিয়ে আছি আমরা। এই যে আমি পৃথিবীর দিকে যাচ্ছি, এ ব্যাপারটা আমাদের কাছে টাইম ট্রাভেল করে অতীতে ফিরে যাওয়ার মতো। সেই প্রথম পরিচয়ের দিন তার কথা শুনে বেশ পুলকিত হয়েছিলেন বিজ্ঞানী গণপতি মজুমদার। তার দীর্ঘদিনের বিজ্ঞান সাধনা সফল হয়েছে। অবশেষে তিনি যোগাযোগ করতে পেরেছেন কোনো ভিন গ্রহের মানুষের সঙ্গে। কিন্তু সেদিন তিনি ধারণা করতে পারেননি সেই ভবিষ্যতের মানুষের মাথায় অন্য মতলব আছে। কী করবেন তা এখন কিছুতেই বুঝে উঠতে পারছেন না তিনি। তার সঙ্গে যোগাযোগকারী পৃথিবীর প্রথম মানুষ হিসেবে সেদিনই গণপতি তাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন তার সঙ্গে সাক্ষাতের জন্য। সে বলেছিল, আমি যেতে পারি, কিন্তু সেটা কোনো নির্জন জায়গা হতে হবে, যেখানে কোনো লোকজন থাকবে না, যেখানে নির্বিঘ্নে আমার মহাকাশযান উঠতে নামতে পারবে। তার কথা শুনে গণপতিবাবুর হঠাৎ মনে পড়ে গেছিল তার বাবা বিজ্ঞানী উমাপতির মুখে শোনা এই বাড়িটার কথা। যদিও বাড়িটাকে তিনি তখনও চোখে দেখেননি। এ বাড়ির কথা মাথায় আসায় গণপতিবাবু ভিন গ্রহের মানুষের প্রশ্নের জবাবে বলেছিলেন, হ্যাঁ, ওরকম একখানা জায়গা আমার জানা আছে। কলকাতা শহর থেকে অনেক দূরে ধুধু মাঠের মধ্যে শুধু দাঁড়িয়ে আছে একখানা ভাঙা বাড়ি আর একটা বাঁশবাগান। তার চারপাশে কোনো জনমানব নেই। ভিন গ্রহের মানুষ বলেছিল, ঠিক আছে, তাহলে সেখানেই দেখা হবে। পৃথিবীর হিসাবে আমার সেখানে পৌঁছতে 3 মাস সময় লাগবে। আপনি ওই জায়গাতে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন। আর এর দুদিনের মধ্যেই এক সন্ধ্যায় হেতেমপুরের এই প্রাচীন জমিদার বাড়িতে এসে উপস্থিত হন গণপতিবাবু। তবে সেই ভবিষ্যতের মানুষের মতলবটা আগে বুঝতে পারলে তাকে তিনি আমন্ত্রণ জানাতেন কিনা সন্দেহ। মতলবটা সে খোলসা করেছে গতকাল রাত্রে। সে আসছে গণপতিবাবুকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে নাকি পরিণাম মারাত্মক হবে। মাঝ দুপুর, কোথাও কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে ভাঙা বাড়ির ভিতর কোনো ইটের স্তূপের মধ্যে থেকে একটা তক্ষক ডাকছে। বিষণ্ণ মুখে গণপতি একবার তাকালেন সামনের রোদে পোড়া মাঠের দিকে। অন্য কেউ হলে এই ভর দুপুরে সেদিকে তাকাতোই না, চোখ ঝলসে যাওয়ার ভয়ে। কিন্তু এই মাঠটাকেও কেমন যেন সুন্দর বলে মনে হলো আজ গণপতিবাবুর। তক্ষকের ডাকটাও বেশ মিষ্টি লাগছে। আসলে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে পৃথিবীর সব কিছু সুন্দর বলে মনে হয়। গতরাতে প্রথম যখন ভবিষ্যতের মানুষের কাছ থেকে গণপতি আসল ব্যাপারটা জানতে পারলেন, তখন তার মনে হয়েছিল ভোর হলেই তিনি এই বাড়ি ছেড়ে চম্পট দেবেন। কিন্তু তারপরেই তার মনে হয়েছিল আরও একজনের কথা, যিনি থাকেন এ বাড়ির দোতলার এক অন্ধকার ঘরে। ভবিষ্যতের মানুষ গণপতিবাবুকে না পেলে শেষ পর্যন্ত হয়তো তাকেই ধরে নিয়ে যাবে। কাজেই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনাটা ত্যাগ করতে হয়েছে গণপতিবাবুকে। দোতলার সেই ঘরে যিনি থাকেন তিনি গণপতিবাবুর ঠাকুরদা চণ্ডীপতি। গণপতিবাবুর হিসাব যদি ভুল না হয়, তবে চণ্ডীপতির বয়স 120 চলছে। গণপতিবাবু নিজেরই তো সামনের আষাঢ় মাসে 70 বছর পূর্ণ হবে। মাস 3 আগে সেই সন্ধ্যায় প্রথম এ বাড়িতে পা রেখে দোতলায় উঠে চণ্ডীপতিকে দেখে তার পরিচয় পেয়ে চমকে গেছিলেন গণপতিবাবু। তার ঠাকুরদা যে বেঁচে আছেন তাই জানা ছিল না গণপতিবাবুর। 20 বছর আগে 80 বছর বয়সে গণপতিবাবুর বাবা বিখ্যাত বিজ্ঞানী উমাপতি যখন দেহ রাখেন, তখনও তার পিতার জীবিত থাকার খবর জানা ছিল না উমাপতিরও।
ব্যাপারটা ভালো করে বোঝার জন্য গণপতিবাবুর পারিবারিক ইতিহাস একটু জানা প্রয়োজন। চণ্ডীপতির পূর্বপুরুষরা একসময় ছিলেন এ টল্লাটের জমিদার, তারাই এ বাড়ি বানিয়েছিলেন। চণ্ডীপতির অবশ্য যখন এ বাড়ি হাতে পান তখন আর জমিদারির কিছুই অবশিষ্ট ছিল না, শুধু এই বাড়িটাই পড়েছিল। গণপতিবাবুর মতো তার বাবা উমাপতিরও ছেলেবেলায় মাতৃবিয়োগ ঘটে। মাতৃহীন উমাপতিকে এই বাড়িতেই মানুষ করে তুলতে থাকেন চণ্ডীপতি। চণ্ডীপতি ছিলেন কালী সাধক, ভূত ভগবান তন্ত্রমন্ত্র সবেতেই প্রবল বিশ্বাস তার। কিন্তু উমাপতি বড় হওয়ার সঙ্গে সঙ্গে চণ্ডীপতির উল্টো পথ ধরলেন। ভূত ভগবানে বিশ্বাস নেই তার। উমাপতির মনে তখনও বিজ্ঞান চেতনার উন্মেষ ঘটতে শুরু করেছে। এসব ক্ষেত্রে যা হয়, একসময় বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব শুরু হলো তাদের নিজের নিজের দর্শন নিয়ে। দুজনেরই নিজেদের বিশ্বাসে অটল। প্রথম নিজেদের মধ্যে তর্ক, তারপর শুরু হলো ঝগড়া। একদিন চণ্ডীপতি ছেলের প্রতি এমন ক্ষেপে গেলেন যে বাড়ির দলিলপত্র ছেলের হাতে ধরিয়ে দিয়ে বললেন, এগুলো তোমার কাছে রাখো। আমি আর তোমার মতো নাস্তিকের মুখ দর্শন করতে চাই না। এ বাড়ি ছেড়ে চলে যাও তুমি। আমার মৃত্যুর পর এ বাড়ি যাতে তুমি বা তোমার সন্তানরা পেতে পারো, সেজন্যই কাগজগুলো আগাম তোমার হাতে দিচ্ছি। কথাগুলো হয়তো রাগের মাথায় বলেছিলেন চণ্ডীপতি, কিন্তু অভিমানী উমাপতি বাবার কথা শুনে সেই দণ্ডেই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলেন। এসব ঘটনা অবশ্য গণপতিবাবুর জন্মের অনেক আগের কথা, কিন্তু পরবর্তীকালে উমাপতি আর চণ্ডীপতির কোনো দিন দেখা হয়নি। দুজনের কেউ কারোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেননি। উমাপতি কলকাতাতে এসে বিজ্ঞান সাধনা শুরু করেন, বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত হন, বিবাহ করেন। স্ত্রীর মৃত্যুর পর একমাত্র পুত্র গণপতিকে বড় করতে থাকেন, মহাকাশ বিজ্ঞান সম্বন্ধে তাকে শিক্ষা দিতে থাকেন। একদিন গণপতিবাবু হয়ে ওঠেন মহাকাশ বিজ্ঞানী। এখানকার বাড়ির ব্যাপারটা জানতেনই না গণপতিবাবু। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে উমাপতি ছেলের কাছে ব্যক্ত করেন সব ঘটনা। চণ্ডীপতি প্রসঙ্গে তিনি বলেন, আমি খোঁজ নিয়ে দেখেছি তিনি আর জীবিত নেই। এ তথ্যটা উমাপতি কোথা থেকে সংগ্রহ করেছিলেন তা জানেন না গণপতিবাবু। তবে তার ঠাকুরদার মৃত্যুর ব্যাপারে গণপতিবাবুর অবিশ্বাস করার কিছু ছিল না। উমাপতি বয়স ৮০ আর চণ্ডীপতির ১০০ বছর হওয়ার কথা। ১০০ বছর খুব অল্প লোকই বাঁচে। তাই আরও ২০ বছর বাদে এ বাড়িতে এসে চণ্ডীপতিকে দেখে বেশ চমকে গেছিলেন গণপতিবাবু। গণপতিবাবু ঠাকুরদা চণ্ডীপতি ছাড়া এ বাড়িতে আর কোনো মানুষ থাকে না। একই বাড়িতে থাকলেও গণপতি আর চণ্ডীপতির মধ্যে কথাবার্তা দেখা সাক্ষাৎ নেই বললেই চলে। প্রথম রাতেই চণ্ডীপতি নাতি গণপতিকে বলেছিলেন, দেখো বাপু, তুমি যখন এসেই পড়েছো তখন তো আর তোমাকে চলে যেতে বলতে পারি না, তবে আমাকে বিরক্ত করতে পারবে না। তুমি থাকবে একতলায়, আর আমি যেমন আছি তেমনই থাকবো। আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আর আমি না ডাকলে দোতলায় উঠবে না তুমি। বিশেষত দিনের বেলা কখনোই ওপরে উঠবে না। আমি দিনে ঘুমোই। এসব শর্ত যদি পালন করতে পারো তাহলেই এখানে থাকবে। গণপতিবাবু রাজি হয়েছিলেন চণ্ডীপতির শর্তে। প্রথম দিনের পর আর কোনো দিন দোতলায় ওঠেননি গণপতিবাবু। ঠাকুরদার আর তার কথাবার্তাও হয়নি। শুধু যেদিন গণপতিবাবু ভবিষ্যতে সেই মানুষটার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ছাতার মতো ডিশ অ্যান্টেনাটা চিলেকোঠার ছাদে বসিয়ে এসেছিলেন, সেদিন রাতে চণ্ডীপতির দোতলার ভাঙা বারান্দা থেকে উঁকি মেরে গণপতিবাবুকে জিজ্ঞেস করেছিলেন, বাড়ির মাথায় ওই ছাতাটা কিসের? গণপতিবাবু জবাব দিয়েছিলেন, আজ্ঞে, ওটা হলো একটা অ্যান্টেনা। ওর সাহায্যে মহাকাশের সঙ্গে যোগাযোগ করা যায়। উত্তর শুনে চণ্ডীপতি বলে উঠেছিলেন, ও, তাহলে তুমিও বাপের ধারা পেয়েছো? বিজ্ঞান চর্চা করো। কথাগুলো বলে এমনভাবে কটমট করে গণপতিবাবুর দিকে তাকিয়েছিলেন যে গণপতিবাবু আর তার সঙ্গে কথা বলার সাহস পাননি। গণপতিবাবু একতলার যে ঘরে তার যন্ত্রপাতি, রেডিও সিস্টেম ইত্যাদি বসিয়েছেন, সে ঘরেও যদিও সারাদিন কাটান, কিন্তু জানলা দিয়ে দিনের বেলা ঠাকুরদাকে কোনো দিন দেখেননি। ঠাকুরদা দিনের বেলা ঘর ছেড়ে বেরোন না। অন্ধকার নামলে দোতলার বারান্দায় তার খড়ম পড়া পায়ের শব্দ শোনা যায়। এ বাড়িতে ইলেকট্রিসিটি নেই, শুধু গণপতিবাবুর কাজের ঘরের জন্য একটা পোর্টেবল জেনারেটর আছে। খড়মের শব্দ আর দোতলার ভাঙা থামের আড়ালে ছায়ার নড়াচড়া জানান দেয় ঠাকুরদার উপস্থিতি। একদিন শুধু পূর্ণিমার রাতে ঠাকুরদাকে ওপর থেকে নেমে বাড়ির পেছনে বাঁশবাগানের দিকে যেতে দেখেছিলেন গণপতিবাবু। বাড়িতে বসে সমস্যাটা নিয়ে ভাবতে ভাবতে গণপতিবাবুর হঠাৎ মাথায় এলো, আচ্ছা,
ভবিষ্যতের মানুষের ব্যাপারটা নিয়ে ঠাকুরদার সঙ্গে আলোচনা করলে হয় না? তিনি প্রাচীন মানুষ, হয়তো কোনো সমাধানের পথ বাতলাতে পারেন। আর তিনি যদি এ বাড়ি ছেড়ে যেতে রাজি হন, তাহলে তো বেলা থাকতেই এ তল্লাট থেকে দুজনে সরে পড়া যাবে। গাড়ি তো আছেই, ভবিষ্যতের মানুষ খুঁজে পাবে না কাউকে। ঠিক এই সময় দূরের এক ছায়াপথে মহাকাশযান থেকে অচেনা এক গ্রহের সংবাদ পাঠাচ্ছিল তার চালক। হ্যালো, কো আলফা 9 স্পেসশিপ থেকে বলছি। কন্ট্রোল রুম, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। হ্যালো। আর কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে স্পেসশিপ। সব ঠিক আছে, চিন্তার কিছু নেই। কিন্তু মানুষটাকে যেভাবেই হোক আনা চাই, জ্যান্ত অথবা মৃত। ওকে পরীক্ষা করলে বোঝা যাবে যে পৃথিবীর মানুষ আমাদের থেকে বিজ্ঞান প্রযুক্তিতে ঠিক কতটা পিছিয়ে আছে। তোমার এই অভিযানের সফলতার ওপর ভবিষ্যতে আমাদের পৃথিবী দখলের পরিকল্পনার অনেক কিছু নির্ভর করে আছে। লোকটাকে যে তুমি নিয়ে আসবে তা কি তুমি ওকে জানিয়েছো? হ্যাঁ, জানিয়েছি। তবে চিন্তার কিছু নেই। স্লিপিং গ্যাস থেকে শুরু করে লেজার গান সব কিছুই তো সঙ্গে আছে। পুরো একটা আর্মি ট্রুপের মোকাবিলা করতেও অসুবিধা হবে না। ভিতর বাড়িতে ঢুকে ভাঙা সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠলেন গণপতিবাবু। দোতলার টানা বারান্দায় গা ঘেঁষে ঘেঁষে সার সার ঘর। আলো আধারি খেলা করছে ভিতরে। মাকড়সা জাল বুনেছে চারপাশে। মেঝেতে পুরু ধুলোর স্তর। ঠাকুরদা ঘরটা দোতলার একদম শেষ প্রান্তে। অন্ধকারের জায়গাটা, বাইরের আলো সেখানে ঢোকে না। ঠাকুরদার ঘরের দরজা বন্ধ। সেই দরজার সামনে গিয়ে গণপতিবাবু একটু ভয়ে ভয়ে বললেন, ঠাকুরদা, ঠাকুরদা জেগে আছেন? প্রথমে কোনো জবাব এলো না। গণপতিবাবু এরপর বললেন, আমি গণপতি ঠাকুরদা, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। এবার ভিতর থেকে ঠাকুরদার গলা শোনা গেল, কে গণপতি? তোমায় না দিনের বেলায় ওপরে উঠতে বারণ করেছি? দরকার থাকলে রাতে এসো, এখন বিরক্ত করো না। গণপতিবাবু বললেন, রাতে আসলে হবে না ঠাকুরদা, আসলে আমি একটা বিপদে পড়েছি, ভীষণ বিপদ। সে ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর ঠাকুরদার ঘরের দরজাটা যেন নিজে থেকেই খুলে গেল। অন্ধকার ঘরের ভেতর থেকে ঠাকুরদার জলদগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ভিতরে এসো। ঘরের ভিতর পা রেখে প্রথমে কিছু ঠাউর করতে পারলেন না গণপতিবাবু। অন্ধকার ঘরে চোখ সওয়াতে বেশ কিছুক্ষণ সময় লাগলো তার। এরপর তিনি দেখতে পেলেন তাকে। ঘরের এক কোণে দাঁড়িয়ে গণপতিবাবুর দিকে তাকিয়ে আছেন ঠাকুরদা। পরনে রক্তবসন, পায়ে বেল কাঠের খড়ম, উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে পইতে জড়ানো, বুকের উপর নেমে এসেছে ধপধপে সাদা দাড়ি। ভ্রু, মাথার চুল সব একদম সাদা। চোখের দৃষ্টি কেমন যেন ঝুলঝুলে। ঠাকুরদা বললেন, বলো, কি বিপদ? গণপতিবাবু একটু ইতস্তত করে বললেন, মানে ব্যাপারটা একটু গোলমেলে। আমাকে আজ রাতে একজন ধরে নিয়ে যেতে আসছে। চণ্ডীপতি বললেন, ধরে নিয়ে যেতে আসছে মানে? তুমি কি কচি খোকা যে ছেলে ধরে নিয়ে যাবে? গণপতিবাবু বললেন, না, ঠিক সেরকম ছেলে ধরা নয়। আসলে আমি দীর্ঘদিনের বিজ্ঞান সাধনার ফলে ভীমগ্রহের এক মানুষের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়েছি। আমি তাকে এখানে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু মুশকিল হলো সে কাল আমাকে জানিয়েছে যে সে শুধু এখানে আসবে তাই নয়, আমাকে সে তার সঙ্গে করে নিয়ে যাবে। যদি বাধা দিতে চাই, পরিণাম খারাপ হবে। ঠাকুরদা তার কথা শুনে প্রথমে বেশ তাচ্ছিল্যের সুরে বললেন, ও, আবার সেই বিজ্ঞানের ব্যাপার স্যাপার? উমাপতির রোগটা তোমার মধ্যেও ভালো রকম আছে দেখছি। আচ্ছা গণপতি, তুমি ভূত ভগবান বিশ্বাস করো? গণপতিবাবুর সত্যি কথাই বলতে গেলেন। আমি বিজ্ঞানী তো, ওইসব ব্যাপার আমার তেমন। তাকে শেষ করতে না দিয়ে ঠাকুরদা ভেঙচি কেটে বললেন, বিশ্বাস নেই তাই তো? তোমার বাবাও এ কথা বলতো। তোমরা ভূত ভগবান, সুরলোক, দেবলোক, ব্রহ্মলোক এসব বিশ্বাস করবে না। আর আমাকে তোমাদের ভিন গ্রহ গ্রহান্তরের মানুষ এসব আষাঢ়ে গল্প বিশ্বাস করতে হবে? যত সব হাবিজাবি কথা। এই জন্যই তো উমাপতিকে এ বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। সেও বলতো ভিন গ্রহে নাকি মানুষ থাকতে পারে, সে একদিন যোগাযোগ করবে তাদের সঙ্গে।
গণপতিবাবু কাচুমাচুবো হয়ে বললেন, আসলে কাজটা কিন্তু বাবাই শুরু করেছিলেন, আমি শেষ করলাম। অনেক দূরের ব্যাপার তো, তাই যোগাযোগ করতে সময় লাগে। তবে ব্যাপারটা কিন্তু মিথ্যা নয়, রোজ তার সঙ্গে রেডিও মারফত যোগাযোগ হয়। চেষ্টা করলে হয়তো এখনই নিচের রেডিও রুম থেকে আপনার সঙ্গে তার কথা বলাতে পারি। চণ্ডীপতি দাঁত খিচিয়ে বললেন, তার সঙ্গে কথা বলতে আমার বয়ে গেছে। সে যদি আসে তবে নিজের ঠেলা নিজে সামলাবে, আমি তো তাকে ডাকিনি। গণপতিবাবুর মনে হলো ঠাকুরদার সঙ্গে কথা বলে তার আর বিশেষ লাভ হবে না। তিনি এবার একটু অভিমানের সুরে বললেন, ঠিক আছে, আমি যখন তাকে ডেকে আনছি তখন আমার যা হবার হবে। আমি তো পালিয়েই যেতে পারি, নেহাত আপনাকে ফেলে দিতে পারছি না তাই। আমাকে না পেয়ে শেষ পর্যন্ত ও যদি আপনাকে ধরে। কথা বলে ঘর ছেড়ে বেরিয়ে আসতে যাচ্ছিলেন গণপতিবাবু, কিন্তু হঠাৎ অট্টহাস্য করে উঠলেন চণ্ডীপতি। তারপর বললেন, কোথায় যাচ্ছ? দাঁড়াও। গণপতিবাবু এবার থমকে দাঁড়ালেন। তার দিকে চেয়ে মিটিমিটি হাসছেন চণ্ডীপতি। তারপর তিনি বললেন, তুমি যখন এ বংশের শিবরাত্রির সলতে, তখন তোমার ব্যাপারটা নিয়ে আমাকে ভাবতেই হবে। তা সে লোকটার ব্যাপারে তুমি কি জানো? সে দেখতে কেমন? চালচলন কেমন? বেশ মোলায়েম শোনালো ঠাকুরদার কণ্ঠস্বর। তাই শুনে গণপতিবাবু সাহস ফিরে পেয়ে বললেন, তাকে আমি চোখে দেখিনি, গলাটা তো মানুষের মতোই। সে নিজের পরিচয় দেয় ভবিষ্যতের মানুষ বলে। সে নাকি বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদিতে আমাদের থেকে অনেক এগিয়ে। অনুমান করা যায় যে ভয়ঙ্কর হাতিয়ারও থাকবে তাদের সঙ্গে। চণ্ডীপতি বললেন, ও, ভবিষ্যতের মানুষ। তারপর খড়ম পড়া পায়ে অন্ধকার ঘরের একোণ থেকে ওকোণ পর্যন্ত খটাখট শব্দে পায়চারি শুরু করলেন। গণপতিবাবু চুপচাপ দাঁড়িয়ে রইলেন। বেশ কিছুক্ষণ পর চণ্ডীপতি জানতে চাইলেন, আচ্ছা, আমি যে বাড়িতে আছি তা কি ভবিষ্যতের মানুষের জানা আছে? গণপতিবাবু জবাব দিলেন, না, ব্যাপারটা তার জানা নেই। ঠিক আছে, তাহলে ব্যাপারটা সামলানো যাবে। তোমার চিন্তার কিছু নেই। তুমি বাঁশঝাড় থেকে একটা শক্ত লাঠি কেটে রাখো। যদিও ঠাকুরদার চেহারা এই বয়সেও বেশ শক্তপোক্ত, তবুও তার কথা শুনে গণপতিবাবু বেশ বিস্মিত কণ্ঠে বললেন, ভবিষ্যতের মানুষের সঙ্গে আপনি বাজ দিয়ে মোকাবিলা করবেন নাকি? চণ্ডীপতি ধমকের সুরে বললেন, তোমাকে অত সব ভাবতে হবে না। আমাকে আর বিরক্ত করো না। তুমি এখন আসো, আমি ঠিক সময় নিচে নামবো। গণপতিবাবু এরপর বেরিয়ে এলেন তার ঘর থেকে। নিচে নেমে আসা পরই তার রেডিও ঘর থেকে বিপ বিপ শব্দ শুনে গণপতিবাবু সেই ঘরে গিয়ে হেডফোন কানে লাগাতেই ওপার থেকে ভেসে এলো সেই ভবিষ্যতের মানুষের কণ্ঠস্বর। এইমাত্র আমি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করলাম। ল্যাটিচিউড লঙ্গিচিউড মিলিয়ে হেতমপুর জায়গাটা আমার শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রে দেখতে পাচ্ছি। যদিও তোমার বাড়ির অবস্থান এখনও স্পষ্ট নয়, তবে তা কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। ঠিক সময় আমি পৌঁছে যাব সেখানে। তুমি নিশ্চয়ই তৈরি আছো। আশা করি আমাকে কোনোরূপ বল প্রয়োগ করতে হবে না। এটুকু বলেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল লোকটা। বিকেল হয়ে আসছে। ঠাকুরদার কথা মতো বাঁশঝাড় থেকে একটা শক্তপোক্ত লাঠি কেটে আনলেন গণপতিবাবু। ঠাকুরদা সত্যিই কি এই লাঠি দিয়ে অত্যাধুনিক অস্ত্র সমৃদ্ধ ভবিষ্যতের মানুষের সঙ্গে মোকাবিলা করতে চাইছেন? ব্যাপারটা ভেবে এই উত্তেজনার মধ্যেও হাসি পেল বিজ্ঞানী গণপতি মজুমদারের। বিকেল গড়িয়ে এক সময় সন্ধ্যা নামলো। অন্ধকারে ডুবে গেল চারপাশ। এক সময় ধীরে ধীরে চাঁদ উঠতে শুরু করলো। বাড়ির পিছনে বাঁশবাগান থেকে এক পাল শেয়াল ডেকে উঠল। বেশ কিছুক্ষণ পর খড়মের খটাখট শব্দ পেলেন গণপতিবাবু। সিঁড়ি বেয়ে ভেতর বাড়ির বারান্দায় নেমে এলেন ঠাকুরদা। চাঁদের আলোতে তার সাদা চুল দাড়ি পইতে ধপধপ করছে। গণপতিবাবু লাঠিটা নিয়ে তার সামনে দাঁড়াতেই তিনি বললেন, সেই ভবিষ্যতের মানুষ কোন পথে এখানে আসবে? গণপতিবাবু জবাব দিলেন, তার এই বাঁশবাগানের ওখানে নামার কথা। চণ্ডীপতি বললেন, তাহলে ওদিকটাতেই চলো। বাড়ির পিছনে এসে হাজির হলেন দুজন। বেশ বড় বাঁশবন, ভেতরে জমাট বাঁধা অন্ধকার। কেমন যেন ছমছমে জায়গাটা। কিছু বাঁশ নুয়ে পড়েছে মাটিতে, ঠিক যেন তারা ঘুমোচ্ছে। বাঁশবাগান বাড়ির মাঝখানে একটুখানি ফাঁকা জমি, যেখানে দাঁড়িয়ে আছে প্রায় ধসে পড়া একটা ঘর। জমিদারির রমরমার যুগে পাইকরা থাকতো ঘরে। তারা সেখানে গিয়ে দাঁড়াতেই দুটো প্রাণী চণ্ডীপতির সামনে এসে লেজ নাড়াতে লাগলো। গণপতিবাবু প্রথমে তাদের কুকুর বলে ভেবেছিলেন, কিন্তু ভালো করে দেখার পর বুঝতে পারলেন সেগুলো শিয়াল। চণ্ডীপতি হেসে বললেন, এ তল্লাটে তো আর কেউ থাকে না,
একসঙ্গে থাকতে থাকতে ওদের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেছে। চণ্ডীপতি এরপর গণপতিবাবুকে বললেন, লাঠিটা আমাকে দিয়ে তুমি এই ঘরের মধ্যে গিয়ে ঢোকো, যা হবে আমি সামলাবো, খবরদার বাইরে বেরোবে না। গণপতিবাবু ঘরে ঢুকে গেলে লাঠি হাতে নিয়ে বাঁশবাগানের এখানে সেখানে চক্কর কাটতে শুরু করলেন চণ্ডীপতি, সঙ্গে তার 2 পোষ্য শেয়াল। অন্ধকার ঘরের ভেতর থেকে গণপতিবাবু বাইরেটা স্পষ্ট দেখতে পাচ্ছেন। কানে আসছে চণ্ডীপতির খড়মের খটাখট শব্দ। বাঁশবনের অন্ধকারের মধ্যে মাঝে মাঝে তার আবছা অবয়ব ও চতুষ্পদ প্রাণী দুটোর জল জলে চোখ নজরে আসছে। তখন মাঝরাত হবে। হঠাৎ গণপতিবাবুর মনে হলো আকাশের একটা নক্ষত্রকে হঠাৎই যেন বেশি উজ্জ্বল মনে হচ্ছে। তিনি ভালো করে তাকালেন সেদিকে। সত্যি সেই আলোকবিন্দুর উজ্জ্বলতা আর আকার ক্রমশই যেন বেড়ে চলেছে। সে যেন ছুটে আসছে পৃথিবীর দিকে। আর তারপরেই বাইরে প্রচণ্ড ঝড় উঠল। প্রলয় নাচন শুরু হলো বাঁশবনে। থরথর করে কেঁপে উঠল মাটি। গণপতিবাবু বুঝতে পারলেন সে এসে গেছে। গণপতিবাবু দেখলেন বাইরেটা একটা অদ্ভুত নীল আলোতে ভরে উঠেছে। বাঁশবাগানের প্রায় অর্ধেক নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আর সেই ফাঁকার জায়গাতে উল্টানো পেয়ালা পিরিচের মতো দেখতে বিশাল আকৃতির এক ধাতব যান, ফ্লাইং সসার, তার থেকে বিচ্ছুরিত হচ্ছে নীলাভ আলো। তাতেই উদ্ভাসিত হচ্ছে চারপাশ। চণ্ডীপতিকেও দেখা যাচ্ছে কিছু দূরে লাঠি হাতে দাঁড়িয়ে শিয়াল দুটোকে নিয়ে তিনি তাকিয়ে আছেন অদ্ভুত যানের দিকে। এরপরেই মহাকাশযানের দরজা খুলে গেল। প্রথমে একটা ছোট্ট সিঁড়ি নেমে এলো ভেতর থেকে। তারপর দেখা গেল তাকে, ভবিষ্যতের মানুষ। গণপতিবাবু যতদূর তাকে দেখলেন তাতে আগন্তুকের অবয়ব মানুষের মতোই মনে হলো, যদিও সে একটু খর্বকায়। উচ্চতা আনুমানিক 4 ফুট হবে। পরনে ধাতব স্পেস স্যুট। তার মুখ বোঝা যাচ্ছে না, বিরাট হেলমেটে ঢাকা মুখ। কোমরবন্ধে একটা ইলেকট্রনিক প্যানেলে নানা রঙের বিন্দু বিন্দু আলো জ্বলছে। বন্দুকের মতো কয়েকটা জিনিসও ঝুলছে কোমরবন্ধ থেকে। সেগুলো সম্ভবত কোনো ধরনের অস্ত্র। ভবিষ্যতের মানুষ হেলে দুলে নেমে এলো তার মহাকাশযান থেকে। তারপর সোজা গিয়ে দাঁড়ালো চণ্ডীপতির মুখোমুখি। দুজনের মধ্যে এরপর কথা শুরু হলো। কি কথা হচ্ছে অন্ধকার ঘরের মধ্যে থেকে শুনতে পাচ্ছেন না গণপতি। তবে চণ্ডীপতির হাত নাড়া দেখে মনে হলো তিনি যেন ফিরে যেতে বলছেন ভবিষ্যতের মানুষকে। আর এরপরেই দেখা গেল মহাকাশের মানুষ তার ধাতব হাত দুটো দিয়ে জাপটে ধরলো চণ্ডীপতিকে। কিন্তু কি কৌশলে যেন চণ্ডীপতি এড়িয়ে গেলেন সেই ফাঁদ। ভবিষ্যতের মানুষের ধাতব হাত দুটো পরস্পরের সঙ্গে ঠোকাঠুকিতে থং করে শব্দ হলো। বার কয়েক এরকম নিষ্ফল চেষ্টা করলো ভিনগ্রহী, কিন্তু প্রতিবারই সেই ধাতব বন্ধন থেকে পিছলে গেলেন চণ্ডীপতি। ভবিষ্যতের মানুষ এরপরে কোমরে কি একটা যন্ত্রে চাপ দিতেই শো শো শব্দে একটা গ্যাসীয় পদার্থ বেরোতে লাগলো তার গা থেকে। মুহূর্তের মধ্যে একটা গ্যাসীয় বলয় তৈরি হলো চারপাশে, যার মধ্যে চণ্ডীপতিও ঢাকা পড়লেন। কিছুক্ষণের মধ্যেই অবশ্য সেই গ্যাসীয় আবরণ সরে গেল। গণপতিবাবু আবার দেখতে পেলেন দুজনকে মুখোমুখি দাঁড়িয়ে তারা। তবু শিয়াল দুটোকে আর দেখতে পেলেন না গণপতিবাবু। চণ্ডীপতি এরপর বাঁশটা মাথার উপর থেকে তুলে ধরলেন ভিনগ্রহীকে আঘাত করার জন্য। ভিনগ্রহীর সঙ্গে সঙ্গে কোমর থেকে একটা অস্ত্র টেনে চণ্ডীপতিকে তাক করে চালিয়ে দিল। একটা লাল আলোর রশ্মি চণ্ডীপতির দেহ ভেদ করে উপর দিকে উঠে গিয়ে জমিদার বাড়ির দোতলার একটা অংশে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে দোতলার সেই অংশ দাউ দাউ করে জ্বলে উঠল। কিন্তু চণ্ডীপতির তাতে কিছুই হলো না। অন্য পাশে সরে গেলেন তিনি। ভবিষ্যতের মানুষ আবার তাকে তাক করে অস্ত্র চালালো। এবারও সেই লাল রশ্মি তার দেহ ভেদ করে গিয়ে পড়ল বাঁশঝাড়ের এক অংশে। সঙ্গে সঙ্গে সেখানেও আগুন ধরে গেল। গণপতিবাবু অনুমান করলেন সম্ভবত লেজার গান ধরনের কোনো অস্ত্র ব্যবহার করছে ভবিষ্যতের মানুষ। তার এরপরেই ঘটল আরও আশ্চর্য ঘটনা। হঠাৎই যেন অদৃশ্য হয়ে গেলেন চণ্ডীপতি, কিন্তু সেই লাঠিটা সপাটে আঘাত এনে ভবিষ্যতের মানুষের হাত থেকে তার অস্ত্রটাকে খসিয়ে নিল। লাঠিটা ওপর্যুপুরি আঘাত হানতে লাগলো ভবিষ্যতের মানুষের উপর। প্রথমে সে পিছু হটতে শুরু করলো, তারপর সিঁড়ি বেয়ে উঠে গেল মহাকাশযানের ভিতর। বন্ধ হয়ে গেল তার দরজা। কয়েক মুহূর্তের মধ্যে ধুলোর ঝড় উঠল চারিদিকে। আবার কেঁপে উঠল মাটি। চারপাশে আলোড়ন তুলে পৃথিবীর মাটি ছাড়ল ভবিষ্যতের মানুষের মহাকাশযান। গণপতি যখন বাইরে এসে দাঁড়ালেন তখন বাইরের প্রলয় থেমে গেছে, কিন্তু ধ্বংসচিহ্ন ছড়িয়ে পড়েছে সর্বত্র। চণ্ডীপতিকেও আবার দেখতে পেলেন তিনি। বিস্মিত গণপতিবাবু এগিয়ে গিয়ে দাঁড়ালেন তার সামনে। চণ্ডীপতি তাকে বললেন, যাক, এবারের মতো বেঁচে গেলে। সে চলে গেছে, কিন্তু আমার সঙ্গী দুটো গেল। কি একটা বিষাক্ত গ্যাস প্রয়োগ করেছিল তোমার এই ভবিষ্যতের মানুষ।
এই বলে তিনি আঙুল তুলে কিছু দূর মাটির উপর দেখালেন। শিয়াল দুটো সেখানে মারা পড়ে আছে। গণপতিবাবু বললেন, কিন্তু আপনি বিষাক্ত গ্যাস, লেজার গানের মতো ভয়ঙ্কর অস্ত্রকে ফাঁকি দিলেন কী কৌশলে? আমি তো আপনাকে জীবন্ত দেখব ভাবিইনি। আপনি যখন অদৃশ্য হয়ে গেলেন, আমি তো ভাবলাম আপনি ছাই হয়ে গেছেন। মানুষ হলে নিশ্চয়ই তাই হতাম। তার মানে? চাঁদের আলোতে গণপতিবাবুর দিকে তাকিয়ে মিটিমিটি হেসে ঠাকুরদা বললেন, তুমি কি আমায় জ্যান্ত মানুষ ভাবতে নাকি? বেঁচে থাকলে কত বয়স হতো খেয়াল করেছো? আমি তো আসলে অতীত, ওই যাকে অন্য কথায় বলে ভূত। আমি অতীত বলেই তোমার ভবিষ্যতের মানুষ কিছু করতে পারলো না। যাক, তোমরা তো আবার বিজ্ঞানী মানুষ, ভূত ভগবান বিশ্বাস করো না। এরপর তিনি বাড়িটার দিকে তাকিয়ে বললেন, কিন্তু আমার আস্তানাটা গেল। যাক, ভালোই হলো, বাড়িটার মায়া কাটাতে পারছিলাম না, সেটা কাটলো এবার। এখন আমাকে যেতে হবে। গণপতিবাবু বিস্মিত কণ্ঠে বললেন। কোথায় যাবেন আপনি? চণ্ডীপতি বললেন, যাব গ্রহান্তরে। সে গ্রহেও মানুষ থাকে, তবে ভবিষ্যতের নয়, অতীতের। সে গ্রহের নাম ব্রহ্মলোক। তোমাদের দূরবীন বা রেডিওতে ধরা পড়ে না সে গ্রহ। এই বলে বাতাসে মিশে গেলেন চণ্ডীপতি। শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা ভূত ভবিষ্যৎ। গল্প পাঠে ছিল দেবাঙ্গন, গণপতিবাবু চরিত্রে অর্ঘ্য, চণ্ডীপতি এবং ভবিষ্যতের মানুষের চরিত্রে আমি প্রিয়াংশু। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে আগামী গল্পে। ধন্যবাদ।